এবং সে ওয়ানের চেয়ে আমার অন্য কোনো অবজেক্টের ডেপথ যেটার মধ্যে আমার আলোটা গিয়ে পড়তেছে বা যে বস্তুটা আমার উপরে আছে আর কি, সেটা যদি সেটার ডেপথ যদি আমার যে ডেপথ আমরা ইনিশিয়ালি ধরছি সেটার চেয়ে কম হয়, আমরা সেটা দিয়ে ওটাকে রিপ্লেস করছি এবং বলছি যে পরের অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা উপরের বস্তু দ্বারা ঢাকা পড়ে যাবে, সামথিং এরকম। তো এটা আমরা আমাদের হিডেন সারফেস রিমুভালে পড়ছিলাম। তার মানে হচ্ছে ডেপথ হচ্ছে আমি ডিফল্ট ডেপথ সেটা ওয়ান বা ওয়ানের চেয়ে গ্রেটার দেন ওয়ান যেটাই ধরি, সেটা হচ্ছে কমতে থাকবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমার সামনে যদি কোনো একটা বস্তু থাকে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের ডেপথ যদি আমি ওয়ান ধরি, তাহলে ব্যাকগ্রাউন্ডের আগে যে বস্তুটা থাকবে অবশ্যই সেটার ডেপথটা ওয়ানের চেয়ে কম হবে। এবং সেক্ষেত্রে আমরা যদি ওরকম ডেপথ ওয়ানের চেয়ে কম কোনোটার ইনফরমেশন পাই, তাহলে আমরা সেটা দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে ডেকে দিচ্ছি বা ব্যাকগ্রাউন্ড সেটা দ্বারা ঢাকা পড়ে যাচ্ছে। এবং সেটা আমরা কয়েকটা পয়েন্ট দিয়েও আমরা ইয়াটা দেখছিলাম যে কোন পয়েন্টটা আগে আছে কোন পয়েন্টটা পরে আছে টি এর সাপেক্ষে, রাইট? সেটাও আমরা এখানে দেখছিলাম কোন পয়েন্ট কাকে ডেকে দিচ্ছে। সেখানে হচ্ছে আমরা ডেপথ বাফার বাফার নিয়ে কাজ করছিলাম, সেটা হচ্ছে হিডেন সারফেসের চ্যাপ্টারটাতে, চ্যাপ্টার 10-এ। এরপর চ্যাপ্টার 11-এ আমরা একটা পং মডেল পড়ছিলাম, যেখানে হচ্ছে আমরা দেখাইছি হচ্ছে একটা আলো যখন কোনো একটা সারফেসে পড়ে, অরিজিনাল সোর্স থেকে আলোটা যখন আমাদের চোখে আসে, আসার আগে হচ্ছে সেটা কোনো সারফেসে পড়তে পারে। সারফেসে যদি পড়ে, সেটা হচ্ছে আমাদের সারফেসের সাপেক্ষে আমরা একটা লম্ব তো ড্র করলাম সেটা। এন্ড তো সেটার দুই ধরনের কন্ট্রিবিউশন আমরা দেখতে পাইছি, একটা হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন আর একটা হচ্ছে স্পেকুলার রিফ্লেকশন। এই দুইটা হচ্ছে সরাসরি লোকাল কন্ট্রিবিউশন হিসেবে আমরা ধরতে পারি, যেটা হচ্ছে যে যেটা সরাসরি লাইট সোর্সের সাথে রিলেটেড, ডিফিউজ এবং রিফ্লেকশন। আর একটা রিফ্লেকশন যেটাকে আমরা বলতেছি যে অ্যাম্বিয়েন্ট লাইট বা অ্যাম্বিয়েন্ট সোর্স, যেটা আমরা সেকেন্ডারি সোর্স বা সেকেন্ডারি যে লাইট সোর্স গুলো আমাদের আছে সেটার যে কন্ট্রিবিউশন সেটাকে আমরা অ্যাম্বিয়েন্ট দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা রিফ্লেকশন, একটা হচ্ছে যে ডিফিউজ রিফ্লেকশন, একটা স্পেকুলার রিফ্লেকশন, এই দুইটার কন্ট্রিবিউশন দেখাইছি। আর এখানে দেখাইছি হচ্ছে অ্যাম্বিয়েন্টের। পরে এটার ভেক্টর ফর্মটা ওরা জেনারেট করে এই অবস্থায় দেখাইছে আর কি ইকুয়েশনটাকে। ওকে, আর এর জন্য এটা জেনারেট হবে, জি এর জন্য এটা হবে, আহ ব্লু এর জন্য এটা হবে। এখন আমরা আমাদের যে নেক্সট চ্যাপ্টার সেটাতে আসা হচ্ছে রেড ট্রেসিং। সেখানে দুইটা কন্টেক্সট ইউজ হবে, একটা হচ্ছে যে তোমার ডেপথ বাফারের যে ডেপথটা সেটা, আর একটা হচ্ছে তোমার এই পং মডেলের যে রিফ্লেকশন, ওকে, সেই জিনিসটা। আর যেহেতু রেড ট্রেসিং এটার কিছু অংশ আমরা আমাদের ইন্টারমিডিয়েট ফিজিক্সেও বেশ কিছু অংশ পড়ে আসছি বা পড়ছি, যেমন পিনহোল ক্যামেরার গঠন বা এগুলা। তো রেড ট্রেসিং এ বেসিক্যালি যেটা বলা হচ্ছে, আমরা যেটা বলতেছি যে আলো আমার কোন এক বস্তুতে পড়ে, ওই বস্তু থেকে আলোটা আমার চোখে এসে পৌঁছাইলে, ওই বস্তু থেকে রিফ্লেক্ট হওয়া আলোটা আমার চোখে এসে পৌঁছাইলে সেটাকে আমরা দেখতে পাই। তার মানে এখানে যে জিনিসটা, যে কণাটা, আলোর যে কণাটা আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে সেটাকে আমরা ফোটন বলতেছি আর কি। এখন এই ফোটনটা যেটা তোমার সরাসরি লাইট সোর্স, যদি তুমি সূর্যকে ধরো, সূর্য থেকে ওই বস্তুর উপর পড়ছে, তার মানে সেটা নির্দিষ্ট সময়ে, আমরা জানি সূর্য থেকে আলো আসতে কত মিনিট সময় লাগে সেটা আমরা জানি। তার মানে একটা টাইম ট্রাভেল সে করছে, আবার ওই বস্তুর উপর থেকেও আবার একটা টাইম ট্রাভেল পার করে, একটা নির্দিষ্ট টাইম পার করে সেটা আবার তোমার চোখে এসে পৌঁছাচ্ছে, তারপর তুমি বস্তুটাকে দেখতে পাচ্ছ। আবার তোমার চোখে এসে পৌঁছানোর আগেও সেটা আবার বিভিন্ন জায়গায় রিফ্লেক্ট হতে পারে, সেম আলোটা আর কি, বা সেম ফোটনটা। যে কারণে হচ্ছে যেহেতু বিভিন্ন জায়গায় রিফ্লেক্ট হচ্ছে, তার মানে প্রাইমারি সোর্স সরাসরি সূর্য থেকে আলোটা বস্তুতে পড়েই যে তোমার চোখে চলে আসতেছে, সেটা যেমন ঘটবে, একইভাবে সূর্য থেকে আলোটা বস্তুতে পড়ার পরে সেটা আবার রিফ্লেক্ট হয়ে অন্য কোনো বস্তুতে পড়তে পারে, সেই বস্তু থেকে আলোটা আবার তোমার চোখে এসে পড়তে পারে, এবং এই সামগ্রিক ফোটন গুলা যেগুলো তোমার চোখে এসে ফাইনালি পৌঁছাচ্ছে, সেটার আলোকে তুমি বস্তুটাকে দেখতে পাচ্ছ বা বস্তুটা তুমি দেখতেছো। ওকে, তার মানে এখানে আমার অনেকগুলো আলো আসতেছে, তাইলে সেই আলোগুলার সাপেক্ষে আমার যে বিম্বটা বা প্রতিবিম্বটা আমাদের চোখে গঠিত হচ্ছে রেটিনার মধ্যে গিয়ে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু আলো নিয়ে এখানে আমরা কথা বলতেছি, তার মানে একটা রে, এবং সেটাকে আমরা এখানে চ্যাপ্টারের নামই আছে রে ট্রেসিং। তার মানে ওই আলোকে যদি আমরা ডিটেক্ট করতে পারি বা ওই আলোকে যদি আমি ব্যাক ট্র্যাক হয়ে ফিরে যেতে পারি ওই আলোর পথ ধরে, তাহলে হচ্ছে আমি বস্তুটাকে কি করতে পারবো, ডিটেক্ট করতে পারবো। এবং ওই বস্তুটার আমাদের যে স্ক্যান কনভার্সন হোক, হিডেন সারফেস রিমুভাল হোক, প্রজেকশন হোক, বাকি যে সিমিলার প্রসেস গুলো সোফার আমরা শিখে আসছি, তো ওই প্রসেস গুলো আমরা সবগুলো অ্যাপ্লাই করতে পারবো। যদিও রে ট্রেসিং দিয়ে যে কম্পিউটার গ্রাফিক্স এর যে গ্রাফিক্যাল কম্পিউটেশন গুলা, এই যে স্ক্যান কনভার্সন অর্থাৎ ছবিতে কনভার্ট করা কিংবা পরবর্তী যে ধাপগুলা ক্লিপিং ভিউইং এগুলা,
তো রে ট্রেসিং দিয়ে ওগুলো কম্পিউটেশনালি অনেক এক্সপেন্সিভ হয় বলে রে ট্রেসিং দিয়ে সাধারণত আমাদের স্ক্যান কনভার্সন বা এইসব কাজগুলো খুব একটা হয় না। তবে রিসেন্ট একটা মতবাদ ওরকম আসছে আর কি, যে জিপিইউ যদি খুব বেশি সামনে আরো সস্তা হয়ে যায় বা বেশি হয়, তখন হয়তো এই এই প্রসেসটা পপুলারিটি পাইতেও পারে আর কি। আদারওয়াইজ উইদাউট জিপিইউ মেশিন, নর্মাল মেশিনের জন্য রে ট্রেসিং দিয়ে এই কম্পিউটেশন গুলোকে এক্সপেন্সিভ হিসেবে ধরা হয়। বাট এটা একটা প্রসেস যেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। তাহলে পিনহোল ক্যামেরা যেটা বলতেছে, আমরা যখন এই বস্তুটাকে, যেটা বলতেছে একটা ক্ষুদ্র একটা ছিদ্র আর কি, যেটা দিয়ে শুধুমাত্র ওই বস্তুটার আলোই এখানে ভেতর পৌঁছাতে পারবে, বাকি কোনো আলোকে তুমি নিচ্ছ না। এখন বাকি আলোকে তুমি কেন নিচ্ছ না, কারণ হচ্ছে যে নর্মালি আমরা যেটা বলতেছি যে আমার সেকেন্ডারি সোর্স যেগুলা থাকে সবগুলার যদি আমি এই পিনহোলটা হিসাব না করি, ফর এক্সাম্পল আমরা আচ্ছা আগে এটা দেখি, যদি আমি পিন হোলটা হিসাব না করি তাহলে আমার এখানে আরো অনেকগুলা লাইট সোর্স থাকবে, এবং একইভাবে এখানেও এই পাশেও আমার অনেকগুলো লাইট সোর্স থাকবে এখানে, রাইট? তো সবগুলো থেকে আলো হচ্ছে এখানে এসে পড়তে থাকবে, সে কারণে তুমি অরিজিনাল যে অবজেক্টটা বা যেটাকে তুমি ফোকাস করতে চাচ্ছ সেই ফোকাসিংটা এক্ষেত্রে আমাদের কি হয় না, সম্ভব হয় না। যেমন আমি যদি বাইরে থেকে, ঘরের বাইরে থেকে ভেতরে তাকানো আর ভেতর থেকে ঘরের বাইরের দিকে তাকানো, তুমি ধরো ঘরের ভেতরে আছে, তুমি জানলা দিয়ে দেখতেছো, তুমি জানলা দিয়ে কিন্তু পুরো পৃথিবী দেখতে পারতেছো না, তুমি কিন্তু একটা নির্দিষ্ট অংশকে দেখতেছো, যেটুকু অংশ দেখতেছো সেটুকু অংশ তোমার ফ্রেমের মধ্যে ধরা পড়তেছে। অনেকটা পিনহোল ক্যামেরার ক্ষেত্রে ওইটা, আমি যেটুকু অংশকে আমি আনতে চাচ্ছি, যেটুকু ছবি তুলতে চাচ্ছি, আমি শুধুমাত্র চাচ্ছি ওইটুকু অংশেরই রে গুলা হচ্ছে প্রবেশ করবে, বাকি রে গুলা হচ্ছে প্রবেশ করবে না। তো সেটা এনশিওর করার জন্য আমরা খুব ছোট যখন ছিদ্র করি তখন হচ্ছে ওখান থেকে যেহেতু খুব অল্প পরিমাণ রে আসতে পারে, সো ওটুকু দিয়ে যেটুকু অংশ দেখা যাচ্ছে ততটুকুই আমার ছিদ্রটার সংকোচন প্রসারণ বা যেটাকে আমরা বলি সেটা অনুসারে আমরা ইয়াটা ওই অবজেক্টের হোয়াইট হাইড অনুসারে ওটাকে কাভার করে নিই। তো এখানে আহ তো এখানে সেটাই আসলে দেখো যে এই বস্তুটার যে র্যা গুলো তৈরি হচ্ছে সেগুলো শুধুমাত্র এখানে প্রবেশ করার সুযোগ পাচ্ছে, বাকি আর কোনো দিক থেকে কোনো প্রকার র্যা যেন এটাকে এফেক্ট করতে না পারে সেই জন্য আমরা চারপাশটা দেখে দিচ্ছি। এখন আমরা আবার বলি যে এই যে র্যা গুলো যখন আমার ইয়ার মধ্যে যাই, প্রতিবিম্বটা উল্টাভাবে গঠিত হয়, কেন গঠিত হয় সেটা আমরা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছি। কারণ এই বাইরের অংশ এগুলো হচ্ছে তোমার র্যা গুলা যায়, তাহলে এখান থেকে যেটা তির্যকভাবে যখন প্রবেশ করবে তখন স্বাভাবিকভাবে, অর্থাৎ একটা রশ্মি যখন এখানে তির্যকভাবে কোনো একটা বস্তু থেকে প্রবেশ করবে স্বাভাবিকভাবে ওটা কিন্তু আঘাত করবে নিচের দিকে গিয়ে, অনেকটা এরকম আর কি। বস্তুটা যদি আমার এখানে থাকে সেটা কিন্তু এখানে আঘাত করবে, সেটা কিন্তু এখানে যাওয়ার সুযোগ নাই সরাসরি, রাইট? তো যে কারণে হচ্ছে আমাদের প্রতিবিম্বটা সবসময় কি উল্টাভাবে গঠিত হয়। এবং আমাদের ফিজিক্স বইগুলোতে সাধারণত ওভাবে লেখা হয় যে চোখ তার আপন ক্ষমতা বলে ওই উল্টা প্রতিবিম্বকে কি দেখতে পাই, সোজা দেখতে পাই, এরকম একটা সেন্টেন্স আমার মনে আছে এখনো বইতে লেখা ছিল, আমি জানি না এখনো বইতে এটা লেখা ছিল কিনা। তো সে আপন ক্ষমতা বলটা আসলে সেটাকে কিভাবে অন্যদিক অন্য কোনো সাইন্টিফিক ওয়েতে বা মেডিকেল সায়েন্সে কিভাবে এক্সপ্লেইন করে সেই জিনিসটা হয়তো আমার পক্ষে পরবর্তীতে আমি আর জানি নাই, আমি জানি না অন্য কেউ জানো কিনা। তো ওটা ওভাবে তখন এক্সপ্লেইন করা ছিল আর কি। তো এখানে ঠিক কিভাবে এটা তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা জাস্ট আমাদের মতো করে সেটাকে আমরা শো করতেছি, যেমন এখানে ঠিক একইভাবে দেখানো হচ্ছে যে আমি যদি ওই ভেতর থেকে, আমরা ফাইনালি যে আউটকামটা দেখতেছি সেখানে ভেতরে তৈরি হওয়া যে প্রতিবিম্বটা বা অবজেক্টটার যে পোর্ট্রেট বা ছবিটা সেটাকে আমরা ফাইনালি দেখতেছি আর কি। তো এটা হচ্ছে পিনহোল ক্যামেরার বৈশিষ্ট্য। তাইলে এখানে আমরা যেটা দেখতেছি, তাহলে একটা অবজেক্ট, তাইলে আমি যখন ভেতরে আছি এখন তো এটা আমরা দেখতেছি বাইরের দিক থেকে যেটা আসতেছে রশ্মি, সেটার আলোকে আমরা এটাকে ডেসক্রাইব করতেছি। এখন আমি যদি ভেতরে থাকি, ওকে, সো এই অবজেক্টটা আমার স্ক্রিন, আমি প্রাইমারি রে এখানে এই অংশটাতে হচ্ছে যে আমি কি, আমার যে সোর্সটা যেটা আমরা বলতেছি যেখান থেকে আমার সেন্টার অফ প্রজেকশন, এখান থেকে আমি এখন রেটাকে ট্রেস করতে যাচ্ছি। তো এটা ধরো আমার অবজেক্ট, এটাকে আমি দেখতেছি এই ছোট ছিদ্রটা দিয়ে, তাহলে আমি এখানে ব্যাক ট্রেক করে এখানে আসলাম। তো এখানে আসলে সেটা যদি আমার একটা ইয়াতে ছেদ পড়ে, মানে কোনো একটাতে যে অবজেক্টটা আমরা বলতেছি সেই অবজেক্টে সেটা ছেদ করলে স্বাভাবিকভাবে আমাদের ওই প্রং মডেল অনুসারে এখানে আমার একটা কি হবে, এটা আমরা ড্র করব, একটা নর্মাল ড্র হবে। তাহলে আমার এটা হচ্ছে আমার কি, তাহলে রিফ্লেক্টেড রে হচ্ছে এটা, এখানে যে অ্যাঙ্গেলটা সেম অ্যাঙ্গেল নিয়ে আমার একটা রিফ্লেক্টেড রে জেনারেট হবে। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র আগেরটাতে রিফ্লেক্টেড রে কে হিসাব করছিলাম,
আগের যে চ্যাপ্টারটাতে, যেটা হচ্ছে যে আমাদের ইমিডিয়েট আগের চ্যাপ্টারটাতে আমরা শুধু রিফ্লেকশনটাকে হিসাব করছিলাম, এবং সেই রিফ্লেকশনকে আমরা দুইভাবে দেখাইছি, একটা হচ্ছে স্পেকিউলার আর একটা ডিফিউজ রিফ্লেকশন। ওকে। আর এখন হচ্ছে এখানে আমাদের এই দুইটা বাদেও আরো দুইটা জিনিসকে আমরা হিসাব করতেছি। একটা হচ্ছে গ্লোবাল, যে গ্লোবাল না সরি, আর একটা হচ্ছে ট্রান্সমিটেড। আমাদের কোন একটা বস্তুতে যদি আলো পড়ে, সেই বস্তুটাকে ব্যাক করেও কিছু আলো কি চলে যায়, যেটাকে আমরা ট্রান্সমিশন বলতেছি, রাইট? সেটাকে আমরা কি রিফ্রাকশন যেটাকে আমরা বলি, যে যেমন পানির মধ্য দিয়ে আলো পাস হচ্ছে, বা বিভিন্ন এরকম বস্তু আছে যেগুলোর মধ্য দিয়ে আলো পাস হয়। তাহলে সেটাও আমাদেরকে হিসাবে কিন্তু আনতে হবে, এবং সেটা দিয়ে হচ্ছে আমাদের একটা সূত্র ছিল, যেটা হচ্ছে স্নেলের সূত্র, যেটা আর কি, হ্যাঁ, সাইন ইটা বাই সাইন, সাইন আলফা বাই সাইন আলফা ওয়ান বাই আলফা টু, ইটা ওয়ান বাই ইটা টু, এরকম। তো ওই স্নেলের সূত্র অনুসারে আমাদের, যেটা আমরা বলতাম যে কাচের না পানির, পানির মনে হয় 1.5 সামথিং এরকম ছিল, রাইট? রিফ্রাকশন ইন্ডেক্স যেটা আর কি। তো সেটা অর্থাৎ এখানে আমাদের আলোটা পাসও হবে যদি অবজেক্টটা আমার ওরকম ট্রান্সপারেন্ট বা এটা হয়, তাহলে ওটা একটা হিসাব করতেছে। আরেকটা হচ্ছে যেটাকে গ্লোবাল ইলুমিনেশন বা আমরা শ্যাডো রে যেটা বলতেছি। তাহলে আমার লাইট সোর্সটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার লাইট সোর্স। এখান থেকে আমি অবজেক্টের এটাকে ট্রেস করে অবজেক্টের এখানে আমার ছেদ করছে, ছেদ করার পর সেটা আমার রিফ্লেকশন হয়েছে। রিফ্লেকশন হলে ওই দুই ধরনের রিফ্লেকশন অটোমেটিক্যালি চলে আসবে, স্পেকুলার ডিফিউশন। তারপর আমি এখানে নতুন করে যেটা হিসাব করতেছি, একটা হচ্ছে রিফ্রাকশন হিসাব করতেছি, কতটুকু আলো অবজেক্টকে ছেদ করে পাস হচ্ছে সেটা। আরেকটা জিনিস যেটা হিসাব করতেছি, সেটা হচ্ছে কোনো শ্যাডো পড়বে কিনা। সেটা হিসাব করার জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে ওই অবজেক্ট থেকে, যে অবজেক্টটা আমার যে পয়েন্টে গিয়ে ছাদ করছে, সেখান থেকে একটা রেখে আমরা ইয়ার দিকে পাঠাইছি, লাইট সোর্সের দিকে পাঠাচ্ছি। এখন লাইট সোর্সের দিকে যদি সে যদি সরাসরি লাইট সোর্সে পৌঁছায় যায়, তার মানে হচ্ছে এখানে মাঝখানে কোনো বস্তু নাই। যদি লাইট সোর্স পর্যন্ত সে না পৌঁছায়, এরকম কোন একটা মাঝামাঝি জায়গায় সে কোন একটা অবজেক্টের মধ্যে আটকা পড়ে, তাহলে ওই অবজেক্টের একটা ছায়া বা শ্যাডো হচ্ছে আমার আবার এই অবজেক্টের দেখার ক্ষেত্রে পড়বে, যেটাকে আমরা শ্যাডো যেটা বলতেছি, ইলুমিনেশন। তাহলে ওই অবজেক্টের একটা কন্ট্রিবিউশন, যেটাতে আমার এই আলোটা বাধা পড়তেছে বা যেটা পার হয়ে বেসিক্যালি এখানে আলোটা আসতেছে, তাহলে সেই একটা শ্যাডো বা ইলুমিনেশন হচ্ছে, বা একটা যেটাকে আমরা বলতে পারি ওটার একটা ছায়া আর কি, এখানে এসে আমার কি করতেছে। এই তিনটা জিনিস তাহলে এখন এখানে আসতেছে। আগের বার আমরা শুধু দুইটা নিচে, একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট যেটাকে আমরা গ্লোবালের মধ্যে ফেলে দিছিলাম, আর লোকাল কন্ট্রিবিউশনকে আমরা দুইটা রিফ্লেকশন নিছি, স্পেকিউলার আর একটা ডিফিউশন। এখন স্পেকিউলার ডিফিউশনের সাথে সাথে আমাদের আবার এখানে ট্রান্সমিশন, যেটাকে আমরা বলতেছি রিফ্রাকশন, সেটা নিচ্ছি। আর একটা আমরা নিচ্ছি হচ্ছে শ্যাডো, যেটা হচ্ছে আমরা বলতেছি আরেকটা আলোকে আমরা লাইট সোর্সের দিকে পাঠিয়ে দিব। এখন সে যদি লাইট সোর্সে পৌঁছে যায়, তাহলে কোনো শ্যাডো নাই, কারণ সে পৌঁছে যাইতে পারছে। আর যদি পৌঁছাতে না পারে, মাঝামাঝি কোনো জায়গায় সে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে আমরা তখন সেই কন্ট্রিবিউশনটাকে আমাকে কানেক্ট করতে হবে। কারণ হচ্ছে এটা লাইট সোর্স পর্যন্ত যাইতে পারে না, তখন সেটাকে আমরা শ্যাডো বলতেছি বা ইলুমিনেশন বলতেছি। এই সবগুলোকে আমরা তখন এই ইকুয়েশনের মধ্যে এখানে দেখো, এখানে তাহলে লোকাল কন্ট্রিবিউশনটাকে নিচে, শ্যাডো রেটটাকে নিচে, রিফ্লেক্টেড কন্ট্রিবিউশনকে নিচে, আর একটা হচ্ছে ট্রান্সমিটেড কন্ট্রিবিউশন যেটা রিফ্রাকশন যেটা বলতেছে। তো সেটাকে এখানে পরবর্তীতে হচ্ছে স্নেলস ল দিয়ে দেখানো হয়েছে, ওই ট্রান্সমিটেড এর যে ইকুয়েশনটা সেটা। শেষ শেষ তাহলে এই দুইটা নতুন প্যারামিটার আমার এখানে অ্যাড হচ্ছে। আগে এগুলো আমাদের আগে থেকে ছিল, এটা ডিফিউশন, আর এটা হচ্ছে স্পেকিউলার, ডি দিয়ে ডিফিউশন, এস দিয়ে স্পেকিউলার রিফ্লেকশন, যেটা হচ্ছে আমাদের আগের চ্যাপ্টারে, এবং আমরা এমবিএনটাও আগের চ্যাপ্টারে পড়ছি। আর এখন নতুন করে আমার একটা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে রিফ্রাকশন ইন্ডেক্স। এই যে রিফ্রাকশন ইন্ডেক্স, ওয়াটারের জন্য 1.3, গ্লাসের জন্য হচ্ছে 1.5। ওকে, সো এই রিফ্রাকশন ইন্ডেক্সের যে কন্ট্রিবিউশন সেটা অ্যাড হচ্ছে এখানে ইন্টেন্সিটিতে। আরেকটা কন্ট্রিবিউশন অ্যাড হচ্ছে ট্রান্সমিটেড, অর্থাৎ অবজেক্ট পাস করে রিফ্লেক্ট হচ্ছে কিনা সেটা। সো এই দুইটা। সো ট্রান্সমিটেডটা হচ্ছে যেটা পাস করে যাচ্ছে, আর এখানে যেটা আর দেখাচ্ছে, আরটা হচ্ছে ওইটাই, যেটা হচ্ছে যে আমাদের এই যে এই শ্যাডোর এর জন্য যেটা আমাদের আসতেছে সেটাই। Yeah. তাহলে এই জিনিসগুলো নিয়ে তখন আমার ফাইনাল যে লাইটের ইন্টেন্সিটি, সে রেয়ার ইন্টেন্সিটিটা আমরা এস্টিমেট করতেছি। এখন সেটার সাথে আমার এখন হিডেন সারফেস রিমুভালে কোথায় আসতেছে। তো হিডেন সারফেস রিমুভাল বা বেসিক রেটার্সের অ্যালগোরিদম, যেটার মাধ্যমে আমরা কালারিংটা করি, ঠিক আছে। সো সেই কালারিং এ এখন এই কনসেপ্টটাকে সে ইউজ করতেছে। যদি কোনো ইন্টারসেকশন না হয়, তুমি জায়গাটাকে ট্রেস করতেছো, তার মানে তুমি এখান থেকে যাত্রা করছো, এবং যদি কোথাও তুমি বাধাপ্রাপ্ত না হও ব্যাকগ্রাউন্ডে পৌঁছার আগ পর্যন্ত, তার মানে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারই হবে। যদি আমার কোনো ইন্টারসেকশন পয়েন্ট আমি না পাই, তাহলে কালারটা আমার ব্যাকগ্রাউন্ড কালারই হবে।
আদারওয়াইজ হচ্ছে আমি প্রথমে লোকাল কন্ট্রিবিউশনকে কনসিডার করব। লোকাল কন্ট্রিবিউশন মানে হচ্ছে যেটা আমার অরিজিনাল লাইট সোর্স থেকে। এরপরে আমি হিসাব করব লোকাল কন্ট্রিবিউশনের পরে। লোকাল কন্ট্রিবিউশনের পরে আমরা হিসাব করব এরপরে হচ্ছে যে আমাদের ডেপথটা কত আসতেছে। সো ডেপথটা যদি আমার গ্রেটার দেন 1 হয়, আগেরটার মতো যে হিডেন সারফেস রিমুভালের যে টেকনিকটা সেটা অনুসারে যদি আমার ডেপথ গ্রেটার দেন 1 হয়, তাহলে আমরা বাকি যে কন্ট্রিবিউশন গুলো আছে রিফ্লেক্টেড এবং ট্রান্সমিটেড ওই দুইটাকে হিসাব করবো, এবং হিসাব করার সময় আমরা এট দ্য সেম টাইম ডেপথটাকে কমাইতে থাকবো। কারণ হচ্ছে ওইটা হিসাব করতে করতে আমি যদি ডেপথটাকে না কমাই, তাহলে আমি থামবোটা কোন জায়গায়? প্রথমটা যেহেতু ইন্টারসেকশন হয় নাই, তাহলে ব্যাকগ্রাউন্ড, আর যদি ইন্টারসেকশন হয় তাহলে আমাকে ডেপথটা কমবে। কারণ কমবে কি হিসাবে কমবে, কারণ হচ্ছে আমার সামনে যে অবজেক্টটা আছে সেটা কতটুকু সামনে আছে, কিভাবে আছে, এবং সেটা অনুসারে আমি হচ্ছে ওই ডেপথটাকে কমাচ্ছি, এবং সেটাকে কমায় আমরা ফাইনালি কোন অংশটাকে দেখাবো এবং কোন অংশটুকু ব্যাকগ্রাউন্ডটা ঢাকা পড়ে যাবে সেটা অনুসারে আমরা কারেসপন্ডিং কালারটা অ্যাসাইন করবো। এবং সেই কালারের ক্ষেত্রে আগে শুধুমাত্র আমাদের ভূমিকা ছিল লোকাল কন্ট্রিবিউশনের ভূমিকা, এখন এটার সাথে আমাদের যে রিফ্লেকশন হচ্ছে সেটার কালারটাও আসতেছে অন্য কোনো অবজেক্ট থেকে, যে কালারটা রিফ্লেক্ট হয়ে আসতেছে, শ্যাডো কালার বা এগুলা। আর একটা হচ্ছে ট্রান্সমিটেড কালার, তুমি যে অবজেক্টের মধ্য দিয়ে জিনিসটা দেখতেছো। যেমন তোমার যদি সামনে একটা পানির পাত্র থাকে, তাইলে হচ্ছে তুমি ব্যাকগ্রাউন্ডও দেখতেছো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু তুমি পানির মধ্য দিয়ে দেখতেছো না, এক্ষেত্রে কিছুটা বেঁকে যাচ্ছে বা ইয়া হচ্ছে, কালারের কিছুটা চেঞ্জ হচ্ছে। তাহলে তারও একটা কি আছে, ট্রান্সমিটেড যদি হয় একটা স্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে, এখন সেই স্বচ্ছ বস্তুটা আসলে কি দিয়ে তৈরি তার উপর বেস করে তুমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতেছো। সেক্ষেত্রে তুমি অরিজিনাল ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছো না, কিন্তু যেটা দেখতেছো সেটা হচ্ছে কিছুটা আহ বিকৃত বা কিছুটা পরিবর্তিত কালার যেটা। তো সেক্ষেত্রে আমাদের ট্রান্সমিটেড কালারের যে ভূমিকা সেটা আমাদের এখানে কাজ করবে। তো এটা হচ্ছে বেসিক্যালি রে ট্রেসিং দিয়ে আমরা যেখানে এই অবজেক্ট গুলোকে কিভাবে কালারিং বা হিডেন সারফেস রিমুভাল বা সেটা সেটা নিয়ে কাজ করে। এখন একইভাবে যেহেতু এখানে বলতেছে আমাদের রে ট্রেসিং এর ক্ষেত্রে আমরা যেটা বলতেছি, এই যে আমি যেটা এখানে চোখের যে ছবিটা আছে সেটাকে আমরা সোর্স বলতেছি। তো এখন সোর্স থেকে হচ্ছে আমরা রে গুলাকে ট্রেস করতেছি। যদি সোর্স থেকে, যেহেতু সবগুলো রে যদি সোর্স থেকেই উৎপত্তি হয়, তাহলে সেটাকে আমরা আবার কানেক্ট করতে পারি হচ্ছে তোমার কি প্রজেকশনের সাথে। তাহলে সেটা কি ধরনের প্রজেকশন হবে? যদি আমরা একটা সোর্স থেকে, এখান থেকে যদি আমি সবগুলো র্যাকে চিন্তা করি বা এখান থেকে অবজেক্টটাকে দেখার সুযোগ যদি চিন্তা করি, তাহলে সেটা কোন ধরনের প্রজেকশন হবে? সেন্টার অফ প্রজেকশন থেকে যদি আমি চিন্তা করি, এটা কি পার্সপেক্টিভ প্রজেকশন নাকি প্যারালাল প্রজেকশন? একটা নির্দিষ্ট সেন্টার অফ প্রজেকশন থেকে যদি আমি অবজেক্টটাকে দেখার বা অবজেক্টটার কালার অ্যাসাইন করার বা দেখার চেষ্টা করি, তাহলে সেটা কোন ধরনের প্রজেকশন হবে? সেটা পার্সপেক্টিভ প্রজেকশন হবে, কারণ সেটা হচ্ছে অনেকটা যেভাবে হচ্ছে আমাদের আর্টিস্টরা আমরা যেভাবে চিন্তা করি অনেকটা সেটার আলোকে। তো সেটা পার্সপেক্টিভ প্রজেকশন হবে। এখন যে র্যাগুলো তুমি দেখতেছো সেগুলো সেন্টার থেকে জেনারেট হচ্ছে, জেনারেট হওয়ার পরে এখানে যখন র্যাগুলো ট্রান্সমিটেড হচ্ছে বা রিফ্লেক্টেড হচ্ছে, ওই অবস্থায় যদি র্যাগুলো সবগুলো আবার প্যারালাল হয়ে যায়, তখন সেটা আবার ওই জায়গায় গিয়ে কোন কনসেপ্টটা কাজ করবে, প্যারালাল প্রজেকশনের কনসেপ্টটা আবার ওখানে কাজ করবে। তার মানে রে ট্রেসিং যেটা, সেটার মধ্যে একাধারে আমার আগের যে কনসেপ্ট গুলো সবগুলো কনসেপ্টকে আমরা কম বেশি কি করতে পারি, ইন্টিগ্রেটেড করতে পারি। তো এখন একটা র্যাকে হচ্ছে, এখন আমরা কিভাবে কম্পিউটারে রিপ্রেজেন্ট করি একটা র্যাকে, এটা দেখে অনেকটা র্যাটাকে ভেক্টরের মতোই চিন্তা করতে পারি, কিন্তু ভেক্টরের হচ্ছে আমাদের কি আছে, ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে ডিরেকশন আছে আর একটা কি আছে, মান এবং দিক, রাইট? এই দুইটা জিনিস আছে। আর র্যার ক্ষেত্রে আমাদের হচ্ছে বেসিক্যালি স্টার্টিং পয়েন্ট আছে। র্যার ক্ষেত্রে হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট এবং ডিরেকশন এই দুইটা আছে। ওকে, সরি। এখানে এই তিনটা ছবি দিয়ে বেসিক্যালি ওই তিনটা জিনিস দেখানো হয়েছে। প্রথমটাতে হচ্ছে শুধুমাত্র লোকাল কন্ট্রিবিউশন 12.4-এ। এরপর এখানে হচ্ছে তোমার যে রিফ্লেকশন যেটা আসতেছে সেটা। এরপর ফাইনালি এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এটাতে রিফ্লেকশন এবং ওই ট্রান্সমিশন যেটা, দুইটা একসাথে হয়েছে। এবং এটাতে হচ্ছে যদি কোনো একটা প্লেন সারফেস এর উপরে এই জিনিসটা থাকে, তাহলে সেই যে প্লেন সারফেস যেটা এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি, অর্থাৎ মিরর লাইক সারফেস, সেই মিররের রিফ্লেকশনটা যে গিয়ে আবার এখানে পড়বে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তো এটা হচ্ছে একটা ভেক্টরের রিপ্রেজেন্টেশন একটা র্যায়ের। ওকে, সো এখানে র্যাটাকে আমরা বলতেছি, র্যাকে আমরা তাহলে দুইটা জিনিস দিয়ে বুঝতেছি, একটা হচ্ছে তার ডিরেকশন আর একটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। একটা হচ্ছে তার ডিরেকশন আর একটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্টটা এখানে, রাইট? এটা হচ্ছে ভেক্টরটার ডিরেকশন।
তাহলে এই ডিরেকশনটা হচ্ছে আবার কার দ্বারা, একটা প্যারামিটার যেটা সেটা হচ্ছে টি দ্বারা কন্ট্রোল হয়। কেন কন্ট্রোল হয়? কারণ যেহেতু এটাকে তুমি বলতেছো রে, তার মানে রে যেটা, এবং আমরা বলতেছি সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে 8.5 মিনিট না কত সময় লাগে, রাইট? তার মানে সময়ের সাথে সাথে সেটা কিন্তু কি হচ্ছে, তার অবস্থান পরিবর্তন করতেছে রে তার দিকের, নির্দিষ্ট দিকে। তাহলে T1-এ যদি সে এই জায়গায় থাকে, T2-তে ধরো আমি, সে এখানে আছে, T3-তে এখানে আছে, এভাবে সে কিন্তু ট্রাভেলের অবস্থায় আছে। সে কারণে আমরা এটাকে, টিটাকে কি ধরে নিচ্ছি, একটা প্যারামিটার হিসেবে এখানে রাখছি, যেটা দিয়ে আমরা আসলে ওই ডিরেকশনটা এই মুহূর্তে কোন জায়গায় আছে, ওই ডিরেকশনের এর অবস্থানটা কোন জায়গায় আছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। এবং এস দিয়ে আমরা যেটা বুঝাচ্ছি, রের স্টার্টিং পয়েন্টটা বুঝাচ্ছি। তাহলে এস প্লাস টিডি, এটা দিয়ে, এই ভেক্টরটা দিয়ে হচ্ছে আমরা একটা র্যাকে রিপ্রেজেন্ট করতেছি। ওকে, তো এখন যদি আমরা একটা থ্রি ডাইমেনশনাল প্লেনে চিন্তা করি। ওকে, তো থ্রি ডাইমেনশনাল প্লেনে চিন্তা করলে আমার রেটাকে আমরা আবার দেখাচ্ছি হচ্ছে 2 ডাইমেনশনাল প্লেনে, কিন্তু আমার যেটা স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আমার কিসে থাকবে, 3D তে থাকবে। এক্স ওয়াই জেড তার তিনোটা মানই ওখানে আছে। কিন্তু তুমি যদি সেটাকে, এখানে যেটা দেখতেছি এখানে হচ্ছে আমার শুধুমাত্র এক্স ওয়াই প্লেনে যদি আমি ওটাকে রিপ্রেজেন্ট করতে যাই, এক্স ওয়াই প্লেনে আমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, কিন্তু আমার স্টার্টিং পয়েন্ট এবং ডিরেকশন সেই দুইটার ক্ষেত্রে আমার হচ্ছে এক্স ওয়াই জেড তিনোটাই আছে। তো সেটাকে আমরা এই প্রসেসে, কারণ আমরা যখন জেড অ্যাক্সিস কে রিমুভ করে দিব, ওকে, সো এস এর সাথে আমার এখানে এক্স আইটা আছে। ওকে, সো এস এর পরিবর্তে যদি তুমি এক্স এস ধরে নাও, ঠিক আছে, তাহলে এক্স এস প্লাস টি ইন্টু এখানে কি আসতেছে, এই যে এক্স দিয়ে যে কন্ট্রিবিউশন সেটা আমরা নিচ্ছি, কিন্তু যখন আমার জে তে যাওয়া হচ্ছে, ওকে, সো আই জে এবং কে, কে আমার এখানে নাই, কে যেহেতু নাই তাহলে সেটা আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে আমরা টি এর মানটা পাচ্ছি, যেটা হচ্ছে ঠিক একইভাবে আমরা ওই যে হিডেন সারফেস রিমুভালের যে ম্যাথটা করছিলাম, ওই ম্যাথটাতে আমরা সেটা যেটা দেখছিলাম সেই জিনিসটা, সেম জিনিসটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। ওকে, ওকে, সো টি এর মানটা আমরা পাইলে বাকিগুলো তো ওই টি এর মানটাই আমরা বসায় দিতে পারতেছি। তখন হচ্ছে আমরা এক্স ওয়াই প্লেনে হচ্ছে আমার ওই রেটাকে রিপ্রেজেন্ট করতে পারি, টি দিতে যদি আমার কোন একটা রে আমরা চিন্তা করে থাকি আর কি। তো এটার সাপেক্ষে হচ্ছে এরকমের একটা ম্যাথ এখানে আছে, সেটা একটু বুঝে কিনা একটু দেখো। 12.5, এই ম্যাথটা একটু বুঝে কিনা দেখো তো। এখানে টি এর বিভিন্ন মান দিয়ে দিছে, এস এবং ডি এর ভেক্টর গুলো তোমাকে দিয়ে দিছে। এখন তোমাকে হচ্ছে এস প্লাস টি টা বের করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা কি করতেছি দেখো, তাহলে এটা হচ্ছে আমার এস টু, এই দুইটাকে আমরা যোগ করতেছি ভেক্টর, এবং যোগ করার আগে এখানে দিয়ে যেটা আছে সেটাকে আমরা কত দিয়ে গুণ করে নিচ্ছি। এই টি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে জিরো দিয়ে গুণ করব, টি ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান দিয়ে গুণ করব, টি ইকুয়াল টু 2.5 যেটা থাকে সেটা দিয়ে ডি এর মানটাকে জাস্ট গুণ করে এই দুইটা ভেক্টরকে আমরা যোগ করতেছি, আর কিছুই না। আর যেহেতু এখানে জেটা নাই, ডি এর মধ্যে হচ্ছে আমার জে ভেক্টরটা যেহেতু নাই বা দেখানো হয় না এখানে, তো ডি এর মধ্যে যদি আমার জে ভেক্টরটা নাই থাকে তাহলে ওটা বাই ডিফল্ট হচ্ছে এখানে আছে, যেটা আছে সেটাই বসে যাবে, সে কারণে এখানে যেহেতু কোনো চেঞ্জ হয় নাই। আর এটার ক্ষেত্রে প্রথমবার যেমন জিরো দিয়ে তুমি গুণ করতেছো, তাহলে জিরো দিয়ে যদি ওয়ান কে গুণ করো তাহলে জিরো হয়।
আবার জিরো দিয়ে যদি তুমি টু কে গুণ করো তাহলেও জিরো হয়, আবার ওয়ান দিয়ে গুণ করলে -3, -3 কে, তাহলে এখানে তোমার -3 আসতেছে, আবার টু কে করলে টু আসতেছে। কিন্তু যত দিয়ে তুমি এখানে টি কে গুণ করতেছো, টি দিয়ে, টি এর যে মানগুলো, সে মানগুলো দিয়ে বেসিক্যালি ডি এর প্রতিটাকে গুণ করতেছো, আর কিছুই না। এরপর ওই দুইটা ভেক্টরকে যোগ করতেছো। তারপরও কারো সমস্যা থাকলে বলিও। তো এখন হচ্ছে এই যে র্যাটা, সেই র্যাটা যদি কোন একটা সার্কুলার বা কোন একটা সার্কেল, এরকম একটা স্ফিয়ারে যদি ইন্টারসেক্ট করে, তখন আসলে কোন ঘটনাটা হয়। তো এখানে একটা কন্ডিশন এই ছবিটাতে দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমার একটা পয়েন্ট আমরা নিছি, সেটা হচ্ছে সেন্টার। ওকে, সেন্টার একটা পয়েন্ট নিছি যেটাকে এক্স সি ওয়াই সি জেড সি বলতেছি, এক্স ওয়াই জেড প্লেনে। আর একটা পয়েন্ট নিছি এক্স ওয়াই জেড, যেটা সেটা হচ্ছে যে আমাদের স্পিয়ারের উপরে। একটা হচ্ছে আমরা সেন্টারে নিছি, আর একটা হচ্ছে আমরা স্পিয়ারের উপরে নিছি। তাহলে এখন একটা পয়েন্ট যদি সেন্টারে থাকে, আরেকটা পয়েন্ট যদি স্পিয়ারের উপরে থাকে, তাহলে সেন্টারে যেটা সেটাকে তুমি সি ধরতেছো, স্পিয়ারের উপরে যেটা সেটাকে তুমি পি ধরতেছো। তাহলে এই দুইটা পয়েন্টের ডিফারেন্স যেটা, সেই ডিফারেন্সটা হবে তার ব্যাসার্ধ আর, রাইট? তো তাহলে আমরা ওই জিনিসটাকে এখানে দেখাইলাম, এই দুইটা পয়েন্টের ডিফারেন্সটা হচ্ছে তার ব্যাসার্ধ আর। এরপরে আমরা যেটা করলাম, ওকে, হ্যাঁ, এই দুইটা পয়েন্ট এক্স এর আমার তিনটা ইয়ে আছে, এক্স ওয়াই জেড, এক্স ইউ ওয়াই সি জেড সি। পি এর হচ্ছে এক্স ওয়াই জেড আছে, এই দুইটা পয়েন্টের ডিফারেন্স হচ্ছে আমার কত আর। তো আমরা সেক্ষেত্রে যেটা বললাম, সেন্টারে তো যেহেতু আমার ওই এটা সরাসরি আহ এখন আমরা বলতেছি ইন্টারসেক্ট করবে, এখন ইন্টারসেক্টটা কোন একটা পয়েন্টে গিয়ে করবে, রাইট? ইন্টারসেক্ট, তো আমি ধরে নিলাম ইন্টারসেক্টটা তো সে ইয়ার উপরে কোথাও করবে, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো র্যাকে আমি যদি যেহেতু র্যাট স্যার ব্যাক ট্র্যাকিং এ আসি, তাহলে ওই র্যাটা এসে আমার স্পিয়ারের উপরে পড়বে। সুতরাং স্পিয়ারের যে পয়েন্টটা, সে পয়েন্টটাকে আমি একটা র্যা দিয়ে কি করে নিলাম, রিপ্লেস করে নিলাম এস প্লাস টিডি নিয়ে। এরপর দুই পাশে যদি আমি স্কোয়ার করি, তাহলে আমার ইকুয়েশনটা এরপর ডিরাইভ হচ্ছে। তাহলে কিভাবে দেখো, এখানে এস এস প্লাস টিডি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, জাস্ট দুই পাশে পিটাকে এস প্লাস টিডি দিয়ে রিপ্লেস করলাম, এবং এখানে সি আছে। স্কোয়ার করার পরে আমার তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এই ডিরাইভেশনটা একটু দেখো, যদি না বুঝতে বলো তাহলে বুঝাই দিই। এখান থেকে আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা পাচ্ছি। তাহলে এস মাইনাস সি প্লাস টিডি, এস মাইনাস সি প্লাস টিডি, এটা দুইবার লিখলাম, স্কোয়ারটাকে দুইবার লিখার পরে এই এস মাইনাস সি দিয়ে এই পুরোটাকে গুণ করলাম, আবার প্লাস দিয়ে টিডি দিয়ে পুরোটাকে গুণ করলাম। আবার এস মাইনাস সি, এখানে এস মাইনাস সি আমি দুইটা দেখতে পাচ্ছি, তাহলে এটা দিয়ে যখন আবার এটাকে গুণ করতেছি, এই দুইটাকে আলাদা নিলাম। প্লাস হচ্ছে টিডি ইন্টু এস মাইনাস সি থাকবে। একইভাবে এখানেও টিডি দিয়ে যখন গুণ করবো, টিডি ইন্টু এস মাইনাস সি থাকবে, প্লাস টি স্কোয়ার ডি স্কোয়ার থাকবে, রাইট? এই টি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে আমি এস মাইনাস সি ইন্টু টিডি পাচ্ছি দুইবার, টি স্কোয়ার ডি স্কোয়ার পাচ্ছি, আর এখানে এস মাইনাস সি হোল স্কোয়ার পাচ্ছি দুইটা। তাহলে সেটাকে যদি আমি ফাইনালি এখন সাজাই নিই, তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে তাহলে কিরকম। যদি আমরা এখানে, যেহেতু আমরা বলছি এখানে আমার কোন পয়েন্টের সাপেক্ষে আমরা হিসাব করব, টি এর সাপেক্ষে সময়ের, তাহলে টিটাকে যদি আমরা ইয়ে হিসেবে ধরে নিই, তাহলে টি স্কোয়ার, টি স্কোয়ার ডি স্কোয়ার কে যদি তুমি ইয়ে হিসেবে নাও, প্লাস হচ্ছে টু এস মাইনাস সি টি প্লাস
স্কয়ার। স্যার একটা ডি মিস হয়ে গেছে স্যার। 2s মাইনাস কোন সি জায়গায়? ইন্টু এস মানে সিডি, এখানে না? ওকে, তাহলে এখানে আমরা এখন এটাকে যদি টি এর সাপেক্ষে সাজাই, তাহলে আমার এখানে কোনটা দিয়ে আমরা কোনটা রিপ্রেজেন্ট হবে? এ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কাকে? ডি স্কয়ার কে। এক্স স্কয়ার। তারপর বি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি কাকে? এই পুরোটাকে। আর সি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এই পুরোটাকে। রাইট। এটা দিয়ে সাজালে এখন আমাদের ওই সূত্রটা চলে আসবে, তাহলে এটার সমাধান হচ্ছে দুইটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টোয়াইস এ, রাইট? এটা হচ্ছে আমার এটার সলিউশন। সেটা যদি আমরা সাজাই এখানে, এক্স স্কয়ার ইন্টু এস মাইনাস সি ইন্টু ডি। ওকে, প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তার মানে হচ্ছে ফোর এস মাইনাস সি স্কোয়ার, তারপর হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ফোর এসি। ফোর হচ্ছে ডি স্কোয়ার, আর সি হচ্ছে এই পুরোটা। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টোয়াইস, হয় না? ডি স্কোয়ার। এখান থেকে আমরা দেখো, এখন আমরা এখানে যেটা করতে পারি, এই যে পুরো উপরে যেটা আছে, সে উপরে পুরোটা থেকে আমরা ইয়াকে বাইরে নিয়ে আসতে পারি না? টু কে বাইরে নিয়ে আসতে পারি কিনা? এখান থেকে যদি আমরা এখন টু কে বাইরে নিয়ে আসি, কারণ এখানে আমার ফোর আছে, এই ফোর দুইটাতে আছে, তার মানে ফোরটা হচ্ছে পুরোটাই কমন। রাইট, এখানেও ফোর আছে, এখানেও ফোর আছে, তাহলে এই দুইটা ফোর কে যদি আমি এখান থেকে কেটে দিই, তাহলে এটা বাইরে চলে আসলে কত হয়ে আসবে? টু হয়ে চলে আসবে। এখন সেই টুটা যদি আমি এখানে কমন হিসেবে নিয়ে নিই, তাহলে এখানে বাইরে একটা টু আসবে, উপরে একটা টু আছে, নিচে একটা টু আছে, সেই টু টু কাটা যাবে, তাহলে ফাইনালি এই অবস্থায় দাঁড়াবে। রাইট।
ক্লিয়ার? তো সেটা থেকে ওরা বেসিক্যালি এখানে ফাইনালি এটা দেখানো হয়েছে, ওরা এই এস মাইনাস সি ডি কে বি হিসেবে ধরছে, এই এস মাইনাস সি ডি কে বি হিসেবে ধরছে। তাহলে তখন আমরা এটা বি স্কোয়ার হচ্ছে, আর এস সি এ ধরছে, ডি স্কোয়ার আমরাও এ হিসেবে ডি স্কোয়ার কে ধরছি, আর এস মাইনাস সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এস মাইনাস সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কে ওরা সি হিসেবে ধরছে, যে কারণে ওরা ইকুয়েশনে এটা দেখানো হয়েছে বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস এস সি বাই এ। এটা হচ্ছে এখান থেকে ডিরাইভটা হয়েছে। বি ইকুয়াল টু এস মাইনাস সি ডি তো না, বি ইকুয়াল টু প্রথমে আমাদের এটা অনুসারে হচ্ছে টু এস মাইনাস সি ইন্টু ডি ছিল। ঠিক আছে, ওটাকে আমরা যখন এই ইকুয়েশনে ফেলতেছি, এই প্রসেসটা এখানে দেখো, ডিরাইভেশনটা যেখান থেকে আসছে, আমি যখন আমার মেইন সূত্র ওইটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, যেটা আমার মেইন সলিউশনটা, বি স্কয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টোয়াইস এ। ঠিক আছে, আমার মেইন সলিউশনটা তো হচ্ছে ওইটাই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টোয়াইস এ। তো সেটা থেকেই হচ্ছে বেসিক্যালি ওরা এই যে টুটাকে বাইরে এনে, এখানেও আমি একটা টু পাচ্ছি এখানে, অর্থাৎ বেসিক্যালি এখানে ফোর হচ্ছে কমন আসতেছে এই দুইটাতে, যেহেতু মাইনাস দিয়ে ফোর আছে, সেই ফোরটাকে আমি যখন বাইরে নিয়ে আসতেছি তখন সেটা টু হয়ে যাচ্ছে, যেহেতু রাইট, যেহেতু স্কোয়ার রুটের বাইরে আনতেছি। তো সেই টু যখন আমি বাইরে আনতেছি তখন দেখো এই প্লাস মাইনাসের এই পাশে একটা টু, ওই পাশে একটা টু, এই টুটাকে আবার তুমি চাইলে কমন হিসেবে যদি বাইরে নিয়ে আসো, তাহলে সেই টু আর উপরের টু আর নিচের টু আবার কোথায় কি যাবে, কাটাকাটি যাবে, রাইট। তো সেই কাটাকাটি যাওয়ার পরে যে অবস্থা আসছে ইকুয়েশনটা, এই অবস্থাকে তারা আবার কি দিয়ে ওই ভেরিয়েবল গুলোকে ধরে নিয়ে সেটা অনুসারে এখানে দেখাইছে। তো যেভাবে তুমি এক্সপ্লেনেশনটা বুঝতে চাও বুঝে নিতে পারো, বাট আলটিমেটলি সূত্র ওইটাই, কোয়াড্রেটিক ইকুয়েশনের যে সূত্র সেটাই। তো এটা হচ্ছে আমার টি এর মান, যেহেতু আমি এখানে টি এর সাপেক্ষে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সাজাইছি, সেটা হচ্ছে আমার টি এর মান। টি এর মান যদি লেস দেন জিরো হয় তাহলে হচ্ছে কোনো ইন্টারসেকশন হবে না। টি এর মান যদি লেস দেন জিরো হয়, আমার যেটা টি বেসিক্যালি, না সরি, টি এর হচ্ছে তোমার দুইটা সলিউশন জেনারেট হবে, একটা হচ্ছে প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, রাইট। তো দুইটা সলিউশন জেনারেট হবে, সেই দুইটা সলিউশনই যদি তোমার কি হয়, লেস দেন জিরো হয়, তাহলে এটার সরাসরি সামনের দিকে কোনো ইন্টারসেকশন হবে না, কিন্তু নেগেটিভ এক্সটেনশন, অর্থাৎ পেছন দিকে যদি আমি ইয়া করি তখন হচ্ছে যে এটা দেখাবে আর কি, অর্থাৎ সরাসরি কোনো ইন্টারসেকশন এখানে হবে না। আর যদি একটা জিরো হয়, একটা যদি জিরো হয় এবং অপরটা যদি পজিটিভ হয়, একটা যদি জিরো হয়, একটা সলিউশনের মান জিরো, অপরটা যদি পজিটিভ হয়, তার মানে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে স্পিয়ারের ভেতরে এবং এন্ডিং পয়েন্টটা হচ্ছে স্পিয়ারের বাইরে, তার মানে সে কেবলমাত্র স্টারটা স্পিয়ারের ভেতরে হয়েছে এবং স্পিয়ারটাকে ছেদ করে বাইরে রেটা চলে গেছে। ওকে, সো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি রেটার পজিশন হচ্ছে অনেকটা, ধরো এখান থেকে, এখান থেকে, এবং সে এই রেখে ছেদ করে সে বাইরে গেছে। আর যদি দুইটাই পজিটিভ হয় তার মানে হচ্ছে সে র্যাটাকে দুইবার ছেদ করছে, একবার ছেদ করছে এই পয়েন্টে যেটা দিয়ে সে র্যার ভেতরে প্রবেশ করছে, আর একটা হচ্ছে র্যাকে ছেদ করে সে বাইরে গেছে, যদি টি এর মান দুইটাই পজিটিভ হয়। তো সেই টি এর মানের উপর বেস করে আমরা বেসিক্যালি এই ডিরাইভেশনটা ধরে থাকি আর কি। If one of them is zero, the ray starts from a point on the sphere and intersects the sphere only if the other value is positive. If the two value differs in signs, তাহলে এটা দুই দিকে যাচ্ছে, আর যদি বোথ আর পজিটিভ হয়, ইন্টারসেক্ট দ্য স্পিয়ার টুয়াইস, প্রথমে সে এন্টার করবে তারপর সে এক্সিট করবে যদি দুইটাই পজিটিভ হয়। আর যদি একটা পজিটিভ আর একটা জিরো হয় তাহলে হচ্ছে সে স্পিয়ারের কোনো একটা উপর থেকে শুরু করবে বা স্পিয়ারের ইয়া থেকে, এবং সে একবারই শুধুমাত্র ইন্টারসেক্ট করবে স্পিয়ারের ভেতরের কোনো একটা পয়েন্ট থেকে, হচ্ছে সে র্যাটার অরিজিনেট হবে। তো এটা দিয়ে হচ্ছে আমাদের এখানে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে তোমার 12.15। এখানে দেখো এস ওয়ান বি স্পিয়ার অফ রেডিয়াস এইট সেন্টার্ড এট একটা পয়েন্ট দেওয়া হয়েছে, এটা রেডিয়াস আট বলে দেওয়া আছে। এস টু আর একটা স্পিয়ার যেটা রেডিয়াস টেন এবং সেন্টার বলে দেওয়া আছে, এবং একটা রে আমাকে দেওয়া হয়েছে এস প্লাস টি ডি, এটাকে আমি যদি রিপ্রেজেন্ট করি, রাইট, এস এবং ডি আমাকে দেওয়া হয়েছে। তো আমাকে দেখাতে হবে এই রেটা এই দুইটা স্পিয়ারকে ইন্টারসেক্ট করে কি করে না, সেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। তাহলে আমাদের হাতে এবিসি আছে, তাহলে ওখানে যেটা আমরা ধরছিলাম আমাদের এই ফাইনাল ইকুয়েশন অনুসারে, এই ডিরাইভড ইকুয়েশন অনুসারে, তাহলে এটা এটুকু হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের সি, আর এটা হচ্ছে আমাদের এ, রাইট। তো সে এ বি সি, রাইট, এ বি সি সেগুলো আমরা এস্টিমেট করে নিলাম।
তো এস্টিমেট করার পরে আমরা এখানে, আমাদের এখানে একটা ডি স্কয়ার বেশি আসছে কেন, এস মাইনাস সি স্কয়ার, আচ্ছা 4ac। ওকে, তো এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে সি। তাহলে এ বি সি এই তিনটা মান যদি আমরা বের করে নিই, এই তিনটা মান যদি আমরা বের করে নিই, তাহলে আমরা এখন এর যে কন্ডিশনটা ওটা দেখাচ্ছি বি স্কয়ার মাইনাস এসি। ওকে, সো বি স্কয়ার মাইনাস এসিটা আমরা এস্টিমেট করলে ওখান থেকে আমরা ওই জিনিসটুকু আমরা স্কিপ করে দিচ্ছি। এই যে এটা বি স্কয়ার মাইনাস এসি, এটা লেস দেন জিরো হলে কোনো ইন্টারসেকশন নাই, ইকুয়াল টু জিরো হলে এটা জাস্ট টাচ করে যাবে। আর যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে দুইটা ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে পাওয়া যাবে আর কি। যদি বিএসকে মানে এসি গ্রেটার দেন জিরো হয় তাহলে দুইটা ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাবে। আর ইকুয়াল টু জিরো হলে আমাদেরকে স্পিয়ারকে টাচ করে যাবে, আর লেস দেন জিরো হলে হচ্ছে কোনো ইন্টারসেকশন হবে না। তাহলে আমি কয়টা সলিউশন পাবো সেটার জন্য আমি প্রথমে তাহলে বিএসকে মাইনাস এসি এর মানটা বের করে নিলাম। ওকে, তাহলে এবিসি ওই সূত্র অনুসারে এখানে যেটা আমরা দেখছি, তাহলে এটা ফাইনালি যেহেতুগুলো মোছার পরে আমার ফাইনালি এটা দাঁড়াচ্ছে আর কি এবিসি। তাহলে এই তিনটা অনুসারে হচ্ছে আমরা মানগুলো বের করে নিচ্ছি, বের করার পরে আমরা এখানে চেক করে দেখছি বি স্কয়ার মাইনাস এসি এর মান কত আসতেছে। যেহেতু গ্রেটার দেন জিরো তাহলে আমার দুইটা সলিউশন পাওয়া যাবে। তাহলে সেই দুইটা সলিউশন টি1 এবং টি2 বের করে নিচ্ছি, এবং আমরা দুইটাতে দেখতেছি দুইটার ক্ষেত্রে টি1 এর মান হচ্ছে গ্রেটার দেন জিরো, টি2 এর মান হচ্ছে লেস দেন জিরো। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি লেস দেন জিরো মানে হচ্ছে সেটা অরিজিনেট হয়েছে স্পিয়ারের ভেতরে কোথাও থেকে, আর গ্রেটার দেন জিরো মানে সেটা স্পিয়ারের কে ছেদ করে বাইরের দিকে গেছে। তার মানে হচ্ছে এই যে পয়েন্টটা সেটা, এই যে রেটা, সেটা হচ্ছে আমার এই প্রথম যে স্পিয়ার S1 স্পিয়ারের ভেতরে অরিজিনেট হয়েছে, এবং S1 স্পিয়ারকে ছেদ করে বাইরে চলে গেছে। একইভাবে আমি S2 যে স্পিয়ারটা আছে সেটার জন্য আমি এবিসি বের করলাম, এবিসি বের করার পরে সেটারও হচ্ছে আমি কি বিএসকে মাইনাস আইসি বের করে দেখছি সেটা পজিটিভ। যেহেতু বিএসকে মাইনাস আইসি পজিটিভ তাহলে এটারও দুইটা সলিউশন, এবং সেই দুইটা সলিউশন আমরা বের করে নিয়েছি। এখন আমার হচ্ছে এখন এই দুইটা সলিউশনের দুইটাই হচ্ছে আমরা পজিটিভ ভ্যালু পাইছি, তার মানে এই রেটা অরিজিনেট হয়েছে স্পিয়ারের বাইরে, S2 স্পিয়ারের বাইরে অরিজিনেট হয়েছে, এবং S2 স্পিয়ারকে ছেদ করে সে গেছে, দুইবার ছেদ করছে। এখন কোনটাকে আগে কোনটাকে পরে ছেদ করছে সেইটা ডিটারমাইন করার জন্য আমি টি1 এর যেহেতু তিনটা পজিটিভ মান পাচ্ছি, একটা টি এর তিনটা পজিটিভ মান, প্রথম স্পিয়ারের জন্য টি1 এর মান পাইছি আমরা হচ্ছে 5.464, আর দ্বিতীয় স্পিয়ারের টি3 টি4 এই দুইটা মানই পজিটিভ পাইছি, একটা হচ্ছে 9.5 আর একটা হচ্ছে 2.42। তাহলে টি এর মান যদি আমি হিসাব করি, টি এর সবচেয়ে ছোট মান হচ্ছে 2.42, টি4। এই টি4টা হচ্ছে আমার কিসে আছে, S2 স্পিয়ারে। তার মানে এই র্যাটা অরিজিনেট হবে S2 স্পিয়ারের বাইরে, এই র্যাটা অরিজিনেট হবে S2 স্পিয়ারের বাইরে। ওকে, এবং সে এরপরে S2 স্পিয়ারের বাইরে অরিজিনেট হচ্ছে কিন্তু S1 স্পিয়ারের ভেতরে, S2 স্পিয়ারের বাইরে কিন্তু S1 স্পিয়ারের ভেতরে। তারপর সেটা S2 স্পিয়ার থেকে যেটা অরিজিনেট হয়েছে, S2 স্পিয়ারের বাইরে অরিজিনেট হয়েছে S1 স্পিয়ারের ভেতরে, তারপর সেটা হচ্ছে কাকে ছেদ করবে, টি1 কে। যেহেতু টি1 এর নেক্সট বড় মান, এই টি1 হচ্ছে S1 স্পিয়ারে, রাইট? তো সে S1 স্পিয়ার কে সে ছেদ করে তারপর হচ্ছে আবার কাকে ছেদ করে যাবে, S2 কে ছেদ করে যাবে। এটার ডায়াগ্রামটা তুমি চিন্তা করতে পারতেছো কিনা? ডায়াগ্রামটা কিরকম হইতে পারে সম্ভাব্য?
ট্রান্সফারটা কোথায়? ওকে, তার মানে হচ্ছে আমার এটা দেখো, তাহলে এখানে আমার এটা, যেটা এটা হচ্ছে আমার কি হবে, S1। আর যেটা ইয়েলো সেটা হচ্ছে আমাদের S2। আর যেটা ব্লু সেটা হচ্ছে আমাদের S1, অর্থাৎ অ্যাশ কালারের যেটা। আর যেটা ইয়েলো সেটা হচ্ছে আমাদের S2। তাহলে এই পয়েন্টটা যেটা আমরা ওখানে দেখালাম, তাহলে আমার সেটা হচ্ছে কি হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মান হচ্ছে এটার। তাহলে সেটা অরিজিনেট হচ্ছে আমাদের কোথায় দেখো, অরিজিনেট হবে হচ্ছে যে T4 এরটা ছোট মান, তাহলে হচ্ছে T4 হচ্ছে আমার S2, S2 এর বাইরে। অর্থাৎ আমার র্যাটা অরিজিনেট হবে এখান থেকে, এখানে কোথাও র্যাটা অরিজিনেট হবে, এবং সেটা এই দুইটাকে ছেদ করে বাইরে যাবে। এই যদি আমরা এভাবে চিন্তা করি, তাহলে আমার প্রথমটা হচ্ছে T1 এর মান, যেটা হচ্ছে আমাদের S2 এর জন্য আসছে। তাহলে S2 এর বাইরে থেকে সে প্রথমে এটাকে ছেদ করে ঢুকলো, কাকে, এই 2 নাম্বার স্পিয়ার কে ছেদ করে ঢুকলো। তারপর হচ্ছে সে S1 কে ছেদ করছে এই পয়েন্টে, এবং ফাইনালি সে আবার S2 কে ছেদ করে বাইরে গেছে। 3টা পয়েন্টে সে হচ্ছে আমাদের ইয়েটা করলো। ওকে, তার যাত্রা এখান থেকে প্রথম ইন্টারসেকশনটা হচ্ছে এই জায়গায়, যেটা সে S2 কে করছে। ওকে, দ্বিতীয় ইন্টারসেকশনটা হচ্ছে এই জায়গায়, যেটা সে S1 কে করছে। এবং S1 কে সে একবারই একটা জায়গাতে শুধুমাত্র ইন্টারসেক্ট করছে, এবং ফাইনালি আবার S2 কে ইন্টারসেক্ট করে সে বের হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা একটু দেখো, এই নাম্বার 12.15টা। এই এবিসি এই ইকুয়েশন গুলো আমরা হচ্ছে ওই ডিরাইভেশনটা থেকে পাইলাম, সেটা পাওয়ার একটু পরে আমরা হ্যাঁ, হ্যালো। সলিউশনের ওইটা একটু ওপেন করলে কি দেখতে কোনটা? পাচ্ছি? সলিউশনটা? আমরা এটাকে আরেকবার ইয়াতে নিয়ে আসার চেষ্টা করি একসাথে। ওকে, এখান থেকে আমরা এবিসি এই 3টা প্যারামিটার পাচ্ছি, যেটা আমরা আমাদের ওই ইকুয়েশন যেটা ডিরাইভ করে দেখাচ্ছিলাম সেটা থেকে আমরা পাচ্ছি। তাহলে এবিসি এর মানটা আমরা এখান থেকে এস্টিমেট করে নিব, এই আমাদের যে গিভেন ভ্যালু গুলো আছে সেগুলো থেকে। তাহলে সেগুলো এস্টিমেট করার পর বিএসকে মাইনাস এসি, এটা দিয়ে আমরা ডিটারমাইন করতেছি আসলে কোনো ইন্টারসেকশন হয়েছে কিনা। ঠিক আছে, বা
কোনো আমি পাবো কিনা, কারণ এটা হচ্ছে যদি লেস দেন জিরো হয় বিএসকে মাইনাস আসি, তাহলে আমাকে আর কোনো ফার্দার কম্পিউটেশনের দরকার নেই। আমরা বলবো যে এর এটা এই স্পিয়ার কে ইন্টারসেকশন করবে না, তাহলে ইন্টারসেকশন না করলে আমার ইন্টারসেকশন পয়েন্ট বের করার প্রশ্নই আসে না। কিন্তু যদি এটা আমরা পজিটিভ পাই, পজিটিভ পাইলে হচ্ছে আমাদের কি আসবে, ইন্টারসেকশন পয়েন্ট আসবে, অর্থাৎ এটাকে ইন্টারসেক্ট করবে। তাহলে পজিটিভ পয়েন্ট পাইলে আমরা হচ্ছে এখানে যেহেতু আমরা দেখতেছি আমাদের পজিটিভ ভ্যালু আছে, তাহলে আমরা এখন সলিউশনটা আমাকে বের করতে হবে, অর্থাৎ ইন্টারসেকশন পয়েন্টটা। তো সেক্ষেত্রে আমরা দুইটা সলিউশন পাইছি, T1 T2। এখন এই সলিউশন দুইটার মানের উপর বেস করে আবার আমাদের ডিসিশনে আসতে হবে। সেক্ষেত্রে আবার আমার কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছি এখানে, T1 T2 যে দুইটা সলিউশন পাবো, সেই দুইটা সলিউশন উপর বেস করে তুমি কিভাবে ডিসিশনে যাবা। যদি তাদের একটা জিরো হয় এবং অপরটা পজিটিভ হয়, তার মানে জিরো, যে কোনো একটা জিরো হওয়ার মানে হচ্ছে রেটা ওই স্পিয়ারের মধ্য থেকে অরিজিনেট হয়েছে এবং স্পিয়ারকে ছাদ করে বাইরে যাবে। এটা হচ্ছে যদি একটা জিরো একটা পজিটিভ হয়। যদি দুইটাই জিরো হয়, তার মানে হচ্ছে ওই রেটা এখানে সরাসরি ছাদ করে নাই, এটাকে তুমি পেছন দিকে টেনে এনে কিছু দেখাইতে পারো, যেটা ইয়াটা, বাট এটা সরাসরি রেটা হচ্ছে আমার ওই স্পিয়ার কে ইন্টারসেক্ট করবে না। আর যদি দুইটাই পজিটিভ হয়, তার মানে হচ্ছে রেটা অরিজিনেট হয়েছে স্পিয়ারের বাইরে থেকে এবং রেটা স্পিয়ার কে দুইবার ছেদ করবে। যেমন এটার ক্ষেত্রে আমরা যেটা একটু আগে দেখাইলাম, তাইলে আমাদের সলিউশন অনুসারে এটা আমরা এখানে যেটা পাইছি, প্রথম স্পিয়ারের জন্য আমরা পাইছি হচ্ছে একটা পজিটিভ, এখানে একটা পজিটিভ মান পাইছি আর একটা নেগেটিভ মান পাইছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্পিয়ার, এই যেটা ব্লু কালারের বা অ্যাশ কালারের যেটা এটা। তো এই এটার ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের র্যাট অরিজিনেট হয়েছে স্পিয়ারের ভেতর থেকে এবং স্পিয়ারকে সে একটা পয়েন্টে কি করে গেছে, ইন্টারসেক্ট করে, তারপর সে হচ্ছে পাস হয়ে গেছে, রাইট? এই পয়েন্টটাতে সে ইন্টারসেক্টটা করছে। ওকে। ওকে, এই পয়েন্টে সে ইন্টারসেক্ট করছে। এরপর আমরা 2 নাম্বার স্পিয়ারের জন্য গেলাম। এখন হচ্ছে আমার কনসিডারেশনে এই স্পিয়ারটা আছে, এই স্পিয়ারটার জন্য আমি হিসাব করে দেখলাম, হিসাব করার পর আমি এখানে টি এর দুইটা মান পাইছি, একটা বড় একটা ছোট। তাহলে তখন আমি দেখতেছি যে এখন যখন আমার টি এর, আমার টোটাল টি এর মান আসছে হচ্ছে এখন কয়টা, তিনটা। প্রথম স্পেয়ারের জন্য দুইটা, দ্বিতীয় স্পেয়ারের জন্য দুইটা। প্রথম স্পেয়ারের একটা যেটা নেগেটিভ সেটা বাদ, যে তিনটা পজিটিভ এই তিনটাকে এখন আমি র্যাঙ্ক করব। ওই যে আমরা হিডেন সার্ফেসে যেরকম করছিলাম, টি এর মানের উপর বেস করে কোনটা আগে আছে কোনটা পরে আছে, অনেকটা ওরকম। তো এটার ক্ষেত্রে এখন আমি র্যাঙ্ক করা শুরু করছি। এখন টি এর সবচেয়ে ছোট মানটা আমি পাইছি হচ্ছে কার জন্য, স্পিয়ার 2 এর জন্য। তার মানে আমার যে পয়েন্টটা শুরু হবে সেটা হচ্ছে স্পিয়ার 2 এতে যেহেতু দুইটাই পজিটিভ, তার মানে আমার এখানে দুইটা ইন্টারসেকশন পয়েন্ট আমি পাবো। তার মানে স্পিয়ার 2 এর বাইরে হচ্ছে আমার রেটা অরিজিনেট হবে এবং সেটা হচ্ছে আমার প্রথম যে টি এর মানটা, সেটা হচ্ছে স্পিয়ার 2 এর এই টি এর মানটা, যেটাকে আমরা 2.42 ধরতে পারি। তাহলে এই রেটা হচ্ছে একটাকে ছেদ করলো এই পয়েন্টে। তারপর হচ্ছে সেটা প্রসিড হয়ে নেক্সট ইয়ার মান যেটা, সেটা আমরা পাইছি হচ্ছে 5.46 এবং সেটা পাচ্ছি হচ্ছে আমরা স্পিয়ার 1 এর জন্য। তাহলে সে নেক্সট স্পিয়ার 1 কে সে ছেদ করে বের হইলো। বের হওয়ার পরে তারপর এবং ফাইনাল যে T3 এর মানটা পাইছি, সেটা পাইছি আবার স্পিয়ার 2 এর জন্য। তার মানে আমার ফাইনাল যে মানটা, ফাইনাল যে ছেদটা, সেটা স্পিয়ার 3 কে করছে এবং এই পয়েন্টে গিয়ে ম্যাচ করে দেখো, কোনো সমস্যা থাকলে বলো।
এটা কি বোঝা গেছে? ওকে, সো এটা বুঝে গেলে তোমাকে দুইটা জিনিস এখান থেকে দেখতে হবে। দুইটাই, একটা হচ্ছে কিভাবে আমরা স্পিয়ারের ক্ষেত্রে ডিসিশনটা নিচ্ছি, অর্থাৎ ইকুয়েশনের যে ডিরাইভেশনটা সেটা। আমরা যদি শুরু থেকে দেখি, থিওরি থেকে দেখি, তাহলে র্যাট রেসিং কি, র্যাট রেসিং কিভাবে এখানে ভূমিকা রাখতেছে সেই জিনিসটা আমরা দেখলাম। পিনহোল ক্যামেরা কিভাবে কাজটা করতেছে সেটা দেখলাম। সেই পিনহোল ক্যামেরার কনসেপ্টটা ইউজ করে কিভাবে রিকার্সিভ রে ট্রেসার অ্যালগোরিদম কাজ করতেছে সেই জিনিসটা, এবং সেখানে কোন কোন পয়েন্টের কন্ট্রিবিউশন গুলো আছে, অ্যাম্বিয়েন্ট, তারপর হচ্ছে রিফ্লেকশন, রিফ্লেকশন, এবং হচ্ছে কি ট্রান্সমিটেড রে, এই তিনটা। তারপর আসবে হচ্ছে রে এবং ভেক্টরের মধ্যে পার্থক্য কি, সেটা রে কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতেছি ভেক্টরের মাধ্যমে সেই জিনিসটা, এখানে টি এর ভূমিকাটা কি সেই জিনিসটা। তারপর হচ্ছে থ্রি কে তুমি যখন টু ডি প্লেনে রেটাকে রিপ্রেজেন্ট করতেছো তখন ইকুয়েশনটার কি হচ্ছে এবং টি এর মানটা এক্ষেত্রে আমরা কিভাবে এস্টিমেট করতেছি। তারপর হচ্ছে তোমার স্পিয়ারের ক্ষেত্রে যদি আমরা একটা স্পিয়ার ধরি, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে একটা ওই স্পিয়ার কে ইন্টারসেক্ট করবে কি করবে না সেই ডিসিশন নেওয়ার জন্য যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন সেটা আমরা কিভাবে করতে পারি। এক্ষেত্রে তোমাকে এরকম একটা ছবিও দিয়ে দেওয়া হইতে পারে, তারপর বলা হইতে পারে যে ডিরাইভেশনটা দেখানোর জন্য, ফাইনাল সলিউশনটা জেনারেট করার জন্য, আবার যে ম্যাথটা দেওয়া আছে ওই ম্যাথের মতো করেও তোমাকে দিতে পারে। আর সলভ প্রবলেম যদি দেখো, সলভ প্রবলেম দেখতে হবে হচ্ছে 12.1, 12.2, 12.3, 4, 5, 12.5 পর্যন্ত দেখতে হবে, 1 থেকে 5। তারপর হচ্ছে 12.9, যেটা অলরেডি ওখানে আমরা থিওরিতেও দেখছি ওই পাশে। তারপর হচ্ছে 13, 14, 15, এটুকুই। 13, 14, 15, তারপর এদিকে বলছিলাম কত, 9 আর 1 থেকে 5। এগুলো হচ্ছে চ্যাপ্টার থেকে দেখতে হবে আর কি। তো এটাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, না থাকলে আমরা এখানে শেষ করতে পারি। ওকে, তাহলে that's all for today. Thank you.